ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা শুরু হবে অ্যানিম্যাল কিংডম। এর আগের ভিডিওতে অ্যানিম্যাল কিংডমের বৈশিষ্ট্যগুলোর সম্বন্ধে কিছু বলেছিলাম, যে কী কী বৈশিষ্ট্য হিসাবে ভাগ করা যায় অ্যানিম্যালগুলোকে, তার ডিটেলসে এটা হবে। তো যারা যারা এখনও ভিডিওগুলো দেখোনি, আগেকার ভিডিওগুলো, মানে এটা চলছে ইউনিট 1-এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1 কমপ্লিট, চ্যাপ্টার 2ও কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার 3 এটা হচ্ছে লাস্ট পার্ট, অ্যানিম্যাল কিংডম। আর হয়তো 2 দিন হবে, তারপরে শেষ হয়ে যাবে। তো যারা এখনও পুরোনো ভিডিওগুলো এখনও দেখোনি, তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 11 যেখানে আছে, বায়োস্কেম ক্লাস 11 যেটা আছে, সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন করবে, ফোন করে আমি যতটা পারবো বুঝিয়ে দেবো। আচ্ছা, তাও আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি। মানে এটা চলছে হচ্ছে এই চ্যাপ্টার 3, যেটা হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান। তো ওভারঅল ক্লাসিফিকেশানটা একটু মনে রাখতে হবে, পারলে তোমরা এই ছকটা খাতায় পারলে টুকে রাখবো, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে এটা প্রথমেই এটা বলি, ক্লাসিফিকেশান যাতে রিভাইজটা হয়ে যায়। তো আমি আবার শুরু করছি। তাহলে প্রথমে কী ছিল? জীব ছিল। পৃথিবীতে প্রচুর জীব পাওয়া যায়। সেই জীবগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি বৈশিষ্ট্য হিসাবে। তো প্রথম যেটা আদর্শ, যেটা মানে ক্লাসিফিকেশান হয়েছিল, সেটা হচ্ছে R.H. হুইটেকারের, যিনি এটা ক্লাসিফিকেশানটা করেছিলেন। এখানে অন্যান্য বিজ্ঞানীগুলো লিনিয়াস, কোপল্যান্ড, মানে প্রচুর বিজ্ঞানীরা এরা মানে ভাগ করেছিল, কিন্তু R.H. হুইটেকারের ক্লাসিফিকেশানটা সব থেকে অন্যতম, মানে এবং এটাই সব জায়গায় প্রচলিত। তো এটাই মুখস্থ করতে হবে। তো জীবকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য হিসাবে 5টা ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে মনেরা, দ্বিতীয় ছিল প্রোটিস্টা, তারপরে ছিল হচ্ছে ফাঙ্গি, তারপরে ছিল হচ্ছে প্ল্যান্ট, তারপরে 5 নম্বর ছিল অ্যানিমাল। এগুলো মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছি। এখন চলছে অ্যানিমাল কিংডম, সেটা শুরু হবে আজকে। তা আমি এগুলোর ক্লাসিফিকেশান একবার বলে দিই। মনেটাকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, একটা ছিল আর্কি ব্যাকটেরিয়া, আর একটা ছিল ইউ ব্যাকটেরিয়া। তো যারা এখনও দেখোনি আগের ভিডিওগুলোতে, মনেরার মানে এগুলোকে বলা হয় কিংডম ভাগ করা, মানে এগুলোকে বলা হয় কিংডম। 5টা কিংডম, ওই জন্য 5 কিংডম ক্লাসিফিকেশান বা পঞ্চরাজ্য বিন্যাস বলা হয়, যেটা R.H. হুইটেকার দিয়েছিল। তো সে কিংডম মনেরার ভিডিওতে দেখে নিবে কী কী, মানে এগুলো সম্বন্ধে আমি ডিটেলসে বলেছিলাম। তারপরে ছিল প্রোটিস্টা। প্রোটিস্টাকে এক একটা বই এক রকম ভাগ করেছে। তো আমি এনসিআরটিটাই ফলো করছি, কারণ এনসিআরটিটাই সিবিএসসি বোর্ড। এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল ক্রাইসোফাইট, বানানগুলো একটু দেখে নেবে, আমি শর্টে লিখছি, ক্রাইসোফাইট। তারপরে ছিল ডাইনোফ্ল্যাজেলেটস, আমি সম্পূর্ণ লিখছি না কারণ আটবে না, মানে খাতার অনেকটা ছোটো বলে। তারপরে ছিল ইউলিনয়েড। 4 নম্বর ছিল হচ্ছে স্লাইম মোল্ড, আর 5 নম্বর ছিল প্রোটোজোয়ান। এই কটা ভাগে ভাগ ছিল। এরপর হচ্ছে ফাঙ্গি। ফাঙ্গিকেও মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়েছিল। আমি শর্টে যতটা পারি দেখাচ্ছি, তোমরা আগের ভিডিওতে নামগুলো ডিটেলসে আমি আলোচনা করেছি। আমি যাতে রিভিশনটা হওয়ার জন্যই আমি তোমাদের এটা আবার লিখে দিচ্ছি। ফাঙ্গাসকে 4টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ফাইকোমাইসিটিস, তারপরে ছিল হচ্ছে অ্যাসকোমাইসিটিস, আমি অ্যাসকো লিখলাম। তারপরে ছিল বেসিডিও, আর একটা ডিউটেরোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস। তো এটা ছিল হচ্ছে ফাঙ্গাসের। তারপরে যেটা হয়েছিল প্ল্যান্টের ভাগ। প্ল্যান্টকে কয় ভাগে ভাগ করা যায়? এটা বহুবার পড়িয়েছি, নিশ্চয়ই সবাই জানো। 5 ভাগে। এটা হচ্ছে অ্যালগি, মানে শৈবাল। তারপরে ছিল ব্রায়োফাইটা,
তারপরে ছিল টেরিডোফাইটা, তারপরে ছিল জিমনোস্পার্ম, তারপরে ছিল অ্যাঞ্জিওস্পার্ম। এগুলোকে বলা হয় ডিভিশন, এটা মনে রাখবো। বাকিগুলো তো বাকি এই ডিভিশনগুলোর আবার আন্ডারে অনেকগুলো মানে পড়তে হয়েছিল তোমাদেরকে। যেমন ছিল অ্যালগের ছিল কি 3টে ভাগ ছিল আবার, যেমন ছিল ক্লোরোফাইসি, আমি শুধু ক্লোরো লিখছি, ক্লোরোফাইসি, রোডোফাইসি, ক্লোরোফাইসি, রোডো, আর একটা ফিওফাইসি। এইভাবে এর 3টে ভাগ ছিল। তারপরে চলে আসলে হচ্ছে ব্রায়োফাইটা, এরও 3টে ভাগ ছিল। যেমন হচ্ছে কিছু কিছু বই আবার 2টো দেওয়া আছে, আমি 3টে লিখে দিচ্ছি। একটা ছিল হচ্ছে, আমি এটা নিচে করে দিচ্ছি, হেপাটিকপসিডা, মানে হচ্ছে এটা হচ্ছে লিভার উডস। আর একটা ছিল হচ্ছে অ্যান্থেরোকপসিডা, যেটা হচ্ছে হর্ন উডস। আর একটা ছিল মস। এই 3টে ভাগ ছিল। তারপরে ছিল হচ্ছে ডিভিশন টেরিডোফাইটার, এর 4টে ভাগ ছিল। এর কি সাইলাপসিডা, লাইকপসিডা, 3 নম্বর ছিল হচ্ছে স্টেনপসিডা, আর 4 নম্বর ছিল হচ্ছে টেরপসিডা। এবার হচ্ছে জিমনোস্পার্মের কতগুলো ভাগ ছিল? জিমনোস্পার্মের 3টে ভাগ ছিল, কনিফেরপসিডা, সাইকাডপসিডা, এটা আসছে না তাই আমি শর্ট করে লিখছি, মানে জাস্ট আগেরগুলো ভিডিওতে সবগুলো দেখে মিলিয়ে নিবে। আরটা ছিল নিটোপসিডা, নিটাম থেকে নিটোপসিডা। আর অ্যাঞ্জিওস্পার্মের 2টো ভাগ ছিল, একটা আছে মনোকট আর ডাইকট। এটা হচ্ছে পুরো ক্লাসিফিকেশান। মানে এটা একটু বড় পেজ লাগে, ছোট এই একটা সিঙ্গেল পেজে এটা হবে না, ওটা বড় বিশাল বড় আর্ট পেপার টাইপের লাগে। তো পারলে তোমরা ওটা আর্ট পেপারে একটা করে নেবে, ছকটা যাতে ক্লিয়ারলি মনে থাকে। তো এবার যেটা পড়াবো সেটা হচ্ছে, এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যানিম্যালের ক্লাসিফিকেশানটা দেখাবো এবং ওখান থেকে কিছুটা পড়াবো। এরপর হচ্ছে অ্যানিম্যাল, এটা হচ্ছে কিংডম। কিংডম অ্যানিম্যাল পড়লো। একে কয় ভাগে ভাগ করা যায়? 2টো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন কর্ডেট আর কর্ডেট। নন কর্ডেট মানে বাংলা হচ্ছে অমেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড নেই। আর একটা হচ্ছে মেরুদণ্ডী। এবার অমেরুদণ্ডীকে 10 ভাগে ভাগ করা যায়। তো আমি এটা লম্বা করে দেখাচ্ছি, একটা করে লিখছি, একটা করে বলছি। এগুলো আগে কিন্তু বলেছি, আমি আরেকবার রিভাইজ করার জন্য বলে দিচ্ছি। ফার্স্টে ছিল পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপরে হচ্ছে টিনোফেরা, তারপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস, অ্যাস্কেলমেনথিস, এটাকে আবার নিমাটোডাও বলা হয়, এটা মাথায় রাখবে। তারপরে হচ্ছে অ্যানলিডা, তারপরে হচ্ছে আর্থ্রোপোডা, তারপরে হচ্ছে মোলাস্কা, তারপরে হচ্ছে ইকাইনোডার্মাটা, তারপরে হচ্ছে হেমিকটাটা।
টোটাল আছে 10টা, এখানে 10টা আছে, 10টা নাম অমৃতন্ডীর আন্ডারে 10টা পড়ে, সেই 10টার নাম তোমাদের আগে মুখস্থ করতে হবে এবং এদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। আজকে আমি এই অমৃতন্ডীগুলোই পড়াবো। আর পরীক্ষায় এই অমৃতন্ডী থেকে কোশ্চেন আসে, যেমন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইকানোডার্মাটা খুব ইম্পর্টেন্ট, মোলাস্কা ইম্পর্টেন্ট, তারপরে আর্থ্রোপোডা থেকে কোশ্চেন আসে, মানে প্রতিটা থেকে কোশ্চেন আসে। হয়তো তো এখান থেকে বলে দেবে, একটা উদাহরণ দিয়ে দিবে, সেই উদাহরণ দিয়ে বলতে বলবে যে এটার বৈশিষ্ট্যগুলো লেখো। যেমন যদি ধরা যায় যে তারা মাছ কোন পর্বের অন্তর্গত, তাহলে কি লিখবে? তারা মাছ হচ্ছে ইকানোডার্মাটার অন্তর্গত, এর তাহলে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছিল, এগুলো হচ্ছে সাব কিংডম ছিল, সাব কিংডম, আর এগুলো হচ্ছে ফাইলাম। এই 10টা ফাইলামে বিভক্ত এরা। আর করাডারটা এর পরের দিন যখন পড়াবো, করাডারটা সেদিন বলবো, কারণ করাটা অতটা কঠিন না, করাটা একদম সোজা। মাছের বৈশিষ্ট্য, কুমিরের বৈশিষ্ট্য, পাখির বৈশিষ্ট্য এগুলো আছে, এগুলো একদম সোজা। যা তোমাকে পড়তে হবে সেই কটা, তোমাদের পরীক্ষায় আসলে এখান থেকেই দেয়, এই অমরজন্ডী থেকে, এই জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তোমাদের আমি একটা একটা করে বৈশিষ্ট্য, মানে এক একটা করে ধরে বলে দিচ্ছি এবং উদাহরণসহ বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, বই থেকে একটু মুখস্থ করে নেবে। কয়েকটা মেন ইম্পর্টেন্ট যেগুলো পয়েন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। খুব জোর হলে 4টা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে, মানে 4টা বৈশিষ্ট্য। 3 নম্বরের কোশ্চেন আছে বা 2 নম্বরের আছে কোশ্চেন, শুধুমাত্র এই 4টে বৈশিষ্ট্য, মানে প্রতিটা আলাদা আলাদা বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। প্রতিটাতে একটা করে ইউনিক ক্যারেক্টার থাকবেই, কারণ প্রথমে পরিফেরা ছিল, পরিফেরা থেকে আপডেট হয়ে এরা নিরারিয়া এসছে, নিরারি থেকে আপডেট হয়ে টিনোফোরা এসছে, এরপরে আস্তে আস্তে আপডেট হতে হতে লাস্টে ইকোনোডার্মাটা হেমিকরাটা এসছে। তো তাহলে বুঝতেই পারছো না, প্রতিটা আমাদের বৈশিষ্ট্য অনেকটা মিল থাকবে, কিন্তু একটা করে ইউনিক ক্যারেক্টার থাকবে প্রতিটাতে। সেই ইউনিক ক্যারেক্টারগুলোই মেনলি পড়তে হবে, কারণ ওটাই পরীক্ষাতে লিখতে ওটা থেকেই নাম্বার দেবে। আর এমসিকিউতে প্রচুর কোশ্চেন হয়, এইচএসে খুব একটা অতটা কঠিন কোশ্চেন হয় না, কিন্তু নিটের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে প্ল্যান্ট কিংডমটা খুব ইম্পর্টেন্ট, তারপরে অ্যানিমাল কিংডম থেকেও প্রচুর কোশ্চেন আছে। তো আমি এবার শুরু করি, প্রথমে শুরু করবো পরিফেরার বৈশিষ্ট্য দিয়ে। আচ্ছা, এবার পরিফেরার বৈশিষ্ট্য পড়ার আগে তোমরা এর আগের ভিডিওটা একটু অবশ্যই দেখে নেবে, কারণ এর আগে যে আমি 12টা বৈশিষ্ট্যগুলো বলেছিলাম অ্যানিমাল কিংডমের, সেই বৈশিষ্ট্য থেকেই মানে এখানকার প্রতিটা বৈশিষ্ট্যগুলো ধরা, মানে তাহলে সুবিধা হবে বুঝতে। মানে প্রথমে আগে এই ভিডিওটা দেখতে এসো না, এর আগের ভিডিওটা আগে দেখে নিও। আমি নাম্বার ওয়াইজ করে দিয়েছি, 11-এর নাম্বার ওয়াইজ কী কী আছে, সিরিয়ালি হবে কোনটা কীভাবে পড়বে, এবং 12-এরও যারা সিরিয়াল ওয়াইজ করে দিয়েছি ভিডিওগুলো 1, 2, 3, 4 করে। তো তোমরা আগে এর আগের ভিডিওটা তোমরা দেখে নাও সিরিয়াল নাম্বার হিসাবে, প্লে লিস্টে গিয়ে ওখানে দেখবে যে আমি 12টা বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল মানে কিছু ডিপ্লোব্লাস্টিক, কিছু মানে ছিল হচ্ছে সিলোমেট, কিছু অ্যাসিলোমেট বা সিমেট্রিক্যাল, এইসব ব্যাপারগুলো ছিল। ওগুলো একটু ভালো মতো বুঝে নাও, কারণ ওটার উপর ডিপেন্ড করে এটা আসছে, ওই জন্য ওটা আগে ভালো করে বুঝিয়েছিলাম। তো কোশ্চেন যদি আসে যে পরিফেরার বৈশিষ্ট্য কী, যে তার আগে তোমরা এখানে যেটা পড়বে সেটা হচ্ছে এক্সাম্পল, কারণ এক্সাম্পল দিয়ে মনে রাখতে তোমার সুবিধা হবে, ওই জন্য আগে এক্সাম্পলটা পড়বে। কারণ হয়তো আগে বৈশিষ্ট্য পড়ে তারপরে এক্সাম্পল পড়লে অতটা মনে থাকে না, কিন্তু আগে এক্সাম্পল যদি মাথায় নিয়ে নাও তাহলে তুমি ভাববা যে ওর মতো বৈশিষ্ট্যগুলো আসবে। যেমন তোমরা দেখেছো সেই স্পঞ্জ, বা এই স্পঞ্জের বৈশিষ্ট্য, মানে এর পরিফেরার আন্ডারে স্পঞ্জটাই পড়ে। আর এর কিছু কিছু মেন বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো মানে স্পঞ্জের কথা মাথায় ভেবে সেই বৈশিষ্ট্যগুলো লিখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমাকে শুধু মুখস্থ করতে হচ্ছে পরিফেরার আন্ডারে কে পড়ে, এবং পরীক্ষায় কোশ্চেন আছে স্পঞ্জ কোন পর্বের মানে পর্বভুক্ত, তাহলে তোমাকে লিখতে হবে পরিফেরা, তারপরে এই স্পঞ্জের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো ফার্স্টে হচ্ছে স্পঞ্জ হচ্ছে মিষ্টি জলে, সামুদ্রিক জলে পাওয়া যায়, তাহলে এরা হচ্ছে সামুদ্রিক। আর এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে এদের দুটো লেয়ার দিয়ে ঢাকা থাকে। আর এরা হচ্ছে অপ্রতিসম, 2 নম্বর। অপ্রতিসম মানে এগুলো আমি আগে বলেছি, প্রতিসম কি, দ্বি-অরীয় প্রতিসম কি, দ্বিপার্শ্বীয় প্রতিসম কি, অপ্রতিসম কি, এগুলো আগের ভিডিওগুলোতে তুমি দেখে নেবে, কারণ প্রতিটাতে এই টার্মগুলোই পাবে। তাহলে কী হয়, স্পঞ্জ সমুদ্রে পাওয়া যায়, এই যে দুটো লেয়ার দিয়ে ঢাকা থাকে, এবং অপ্রতিসম, এগুলো আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, বাকি তোমরা এখান থেকে ডেসক্রাইব করে লিখবে। আচ্ছা, এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের নালিকাতন্ত্র থাকে।
এটা হচ্ছে তাদের স্পেশাল বৈশিষ্ট্য, যেগুলো স্পেশাল সেগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি। কারণ নালিকাতন্ত্র মানে হচ্ছে ক্যানাল সিস্টেম, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আছে যে ক্যানাল সিস্টেম কার মধ্যে দেখা যায়, এমসিকিউতে দিয়ে দিতে পারে, এগুলো থেকে এমসিকিউ বেশি আসে, ওই জন্য তোমার মেন করবে। আচ্ছা, মনে করো স্পঞ্জ যদি একটা এরকম টাইপের দেখতে হয়, একটা মানে যদি বস্তু হয় সমুদ্রের মধ্যে, এটা মনে করো স্পঞ্জ, এর মধ্যে গায়ে অনেকগুলো ফুটো ফুটো থাকে। তো কীভাবে বাইরে থেকে জলগুলো এই ফুটোগুলো দিয়ে ঢুকবে, তাহলে এই ফুটোগুলোকে বলছে অস্টিয়া। আর এই সব জলগুলো ঢুকে এখানে এই অস্টিও সিল এটাকে বলছে, এই একটা গহ্বর বলছে, এখান থেকে জলটা এটা বড় পোর্ট দিয়ে মানে বড় ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, এটাকে এই মুখটাকে বলছে অস্কিউলাম। এই জিনিসটা পড়বে, অস্টিয়া কি অস্কিউলাম কি। তাহলে কি হলো, এদের অস্টিয়া দিয়ে মানে গোটা সারা দেহে ছোটো ছোটো ফুটো ফুটো থাকে, এখান দিয়ে জল প্রবেশ করে এবং এটা অস্কিউলাম দিয়ে জলটা বেরিয়ে যায়। তো এই জিনিসটা আগে ভালো মতো পড়বে, মানে সেই পোর, এগুলোকে বলা হয় মানে পোর বলা হয় বা পোরাস অ্যানিমাল বলা হয় এদেরকে। আর বাকি সেমন পড়ার দরকার নেই, এই কটা 3-4টে বৈশিষ্ট্য পড়লেই হয়ে যাবে। আর এক্সাম্পল, এদের মানে কিছু কিছু যারা আছে যারা মিষ্টি জলেও পাওয়া যায়, সেগুলো হচ্ছে স্পঞ্জিলা বলা হয়। আচ্ছা, এটা স্পঞ্জ দুই রকমের হয়, একটা মিষ্টি জল, একটা সামুদ্রিক। তো বেশিরভাগটা সামুদ্রিকে পাওয়া যায়। মিষ্টি জলে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে স্পঞ্জিলা, আর এটাকে বলা হয় সাইকন। এটা এটা একটু মানে মনে রাখবে, কারণ স্পঞ্জিলিটা পরীক্ষায় আসে, মানে 12-এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তো তোমরা এটা জেনে রাখবে যে হয়তো দিয়ে দিল স্পঞ্জিলা বা স্কাইফা বা সাইকন, এই টাইপেরগুলোর নামগুলো তোমরা মনে রাখবা। ওদের সাইন্টিফিক নেম তুলে দিতে পারে, এগুলো সাইন্টিফিক নেম অবশ্যই আন্ডারলাইন করবে, আর পাশে স্পিসিস লিখে দেবে। মানে স্পিসিসের নাম না জানলেও, মানে এটা হচ্ছে গণ, এটা প্রজাতি, স্পিসিসটা যদি না জানো তাহলে এসপি দিয়ে ডট দিয়ে দিও, তাহলেই হবে, স্পঞ্জিলে ডট। এগুলো হচ্ছে সাইন্টিফিক নেম লেখার নিয়ম। তো অনেক সময় সাইন্টিফিক নেমগুলো দিতে পারে, এই সাইন্টিফিক নেমগুলো একটু দেখে রাখবে, এগুলো স্টার দিয়ে রাখলাম আমি। তো নেক্সট হচ্ছে এরপরে, সেটা হচ্ছে নিডারিয়া। তাহলে কি হচ্ছে, ফাইলাম নিডারিয়া। তো ফাইলাম নিডারিয়া এর আগে এক্সাম্পলটা পড়তে হবে। এর এক্সাম্পলগুলো হলো হচ্ছে, তোমরা দেখেছো হয়তো ওই জেলিফিশ, সেগুলো হচ্ছে এক্সাম্পল। আমি আগে এক্সাম্পল বলে দিচ্ছি, জেলিফিশ বা হাইড্রা। আচ্ছা, এই ফিশ টার্মগুলো দেখে ভাববে না যে এটা ফিশ মানে মাছ, এগুলো কিন্তু আলাদা, মানে এই ফিশটা নাম দিয়েছে তাই। তো জেলিফিশ, তারপরে হাইড্রা, তারপরে হচ্ছে এই সব জিনিসগুলো হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। এদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে তোমাদের। তো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের, যা মেনলি জলজ পাওয়া যায়, মানে জলজি মানে সামুদ্রিক হতে পারে। আর এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এদের জীবনচক্রে পলিপ আর মেডুসা দশা দেখা যায়। এদের লাইফ সাইকেলে পলিপ আর মেডুসা দশা দেখা যায়, এটা একটু মনে রাখবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। আর এরা হচ্ছে অরীয়ভাবে প্রতিসম। এদের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, এদের নিডোব্লাস্ট থাকে, নিডারিয়া পর্বের পর্বভুক্ত বলে নিডোব্লাস্ট নামক এক ধরনের মানে থাকে, যেটা দিয়ে ওরা আত্মরক্ষা করে বা মানে দংশনে বা কামড়াতে সাহায্য করে। তাহলে এটুকু ক্লিয়ার হলো, এই দুটো তিনটে করে বৈশিষ্ট্য পড়লে তোমাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে ফাইলাম, 3 নম্বর হচ্ছে ফাইলাম টিনোফেরা। আচ্ছা,
এগুলো হচ্ছে প্রথমে সি আসছে, মানে সিটা উজ্জ্ব থাকছে, ওই জন্য এটা মানে টিটা উচ্চারণ হচ্ছে। এর আগে তো নিডারিয়াতে সি নিডারিয়া ছিল, কিন্তু ওখানে সিটা উজ্জ্ব থাকে বলে এখানে ই বসছে। আচ্ছা, এই চিরুনিপাত থাকবে, এটা হচ্ছে এদের মেন বৈশিষ্ট্য। মানে এই জন্যই এদের মানে কমপ্লেট মানে বা মানে টিনোস নাম হয়েছে এদের। আচ্ছা, এরা মেনলি হচ্ছে সামুদ্রিক ডিপ্লোব্লাস্টিক। আচ্ছা, আমি এগুলো ডিটেলস আর বলছি না, কারণ কারণ এই ডিপ্লোব্লাস্টিক সম্বন্ধে আমি আগে আলোচনা করেছি। ডিপ্লোব্লাস্টিক কি, ডিপ্লোব্লাস্টিকের মানে কটা লেয়ার থাকে, মাঝখানে কী থাকে, এই জিনিসগুলো আগের ভিডিওতে তুমি দেখে নেবে। ওই জন্য আমি এগুলো শর্টে আমি একটা বলে দিচ্ছি, এগুলো শুধু এই পয়েন্টগুলো লিখলে মুখস্থ করবে। তাহলে বললাম কি থাকে, কমপ্লেট বা চিরুনিপাত, কমপ্লেট বা চিরুনিপাত থাকে। এগুলো কি করে, তার গমনে সাহায্য করে, গমনে সাহায্য করে, এটা মনে রাখবে। অনেক সময় এমসিকিউ বা শর্ট কোশ্চেনে দেয়। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য এদের। এরা হচ্ছে দ্বি অরীয়ভাবে প্রতিসম। এই ব্যাপারটাও বলেছি, দ্বি অরীয় মানে জিনিসটা কি, বা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে এদের মানে এক ধরনের কোষ থাকে যেটা হচ্ছে কলোব্লাস্ট। কলোব্লাস্ট কোষ থাকে এদের। আর এদের কি হয়, মানে এদের এক্সাম্পলটা বলে দিই। এদের এক্সাম্পল হচ্ছে বোরো আর হার্মিফেরা, বোরো আর হার্মিফোরা, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। আর এদের এই কলোব্লাস্ট সেল যেটা বললাম, এদেরকে বলা হয় ল্যাসো কোষও বলা হয়। তো কোষের ল্যাসো কোষ থেকেও দিতে পারে। তো এই কটা বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, সামুদ্রিক, ডিপ্লোব্লাস্টিক, কমপ্লেট থাকে, দ্বিঅরীয় প্রতিসম। তিনটে চারটে বৈশিষ্ট্য লিখলে এনাফ, মানে 2 নম্বরের জন্য আর দরকার নেই। শুধু এক্সাম্পলটা কার মধ্যে কি পড়ছে সেই এক্সাম্পলগুলো লাগবে। বোরো আর হার্মিফেরা হচ্ছে, বোরো আর হার্মিফেরা হচ্ছে টিনোফেরার এক্সাম্পল। এরপরে হচ্ছে প্লাটিহেলমিনথিস, ফাইলাম প্লাটিহেলমিনথিস। আচ্ছা, এখানে হেলমিন্থ মানে হচ্ছে কৃমি। আমরা যে কোনো হেলমিন্থ যদি নাম শুনি তার মানে সেটা বুঝে যাবো সেটা হচ্ছে কৃমি। তো প্ল্যাটি মানে হচ্ছে চ্যাপ্টা। তো এখানে তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। তো চ্যাপ্টা কৃমি প্রথমে এক্সাম্পলগুলো পড়ে নিতে হবে। সেই এক্সাম্পলগুলো হচ্ছে এক্সাম্পল যেমন হচ্ছে যকৃৎ কৃমি, এটা একটা চ্যাপ্টা কৃমির উদাহরণ। তারপর হচ্ছে ফিতা কৃমি, এটাও এর উদাহরণ। বা এছাড়াও প্ল্যানেরিয়া, এগুলো জলে পাওয়া যায়, কিন্তু মেনলি এগুলো মানুষের দেহে পাওয়া যায়, যকৃতের মধ্যে পাওয়া যায়, এটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে পাওয়া যায়। এগুলো হচ্ছে চ্যাপ্টা কৃমির মধ্যে অন্তর্গত। এগুলো সাইন্টিফিক নেমগুলো একটু মনে রাখবে, কারণ এটা ফিতা কৃমি যেমন 12-এ আছে, টিনিয়া সোলিয়াম, এটা লাগে। তারপরে এটা হচ্ছে ফিউকোসা, যকৃৎ কৃমি, এটাও তোমাদের 12-এ নাই, কিন্তু নামটা মনে রাখবে। হয়তো ফিউকোসা দিয়ে বলবে যে এটা কোন পর্বের অন্তর্ভুক্ত, এর বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কী লিখবে, এর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে বোঝা যাচ্ছে এটা চ্যাপ্টা আকৃতির হবে, নামের মধ্যে আছে এটা চ্যাপ্টা প্রকৃতির হবে। আর এখান থেকে হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক শুরু হচ্ছে। ট্রিপ্লোব্লাস্টিক মানে এদের ভ্রূণজ স্তরে ট্রিপ্লোব্লাস্টিক, এন্ডোডাম, রেক্টোডাম আর মেসোডাম শুরু হচ্ছে। আর এখান থেকেই হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় হয় প্রতিসম, মানে সমানভাবে দুভাগে ভাগ করা যায়। আর এদের হচ্ছে স্নায়ুযন্ত্র দেখা যায়, মানে স্নায়ুযন্ত্রের মতো কিছু একটা দেখা যায়, মানে পুরোপুরি স্নায়ুতন্ত্র বলা হয় না এটাকে। আর এরা হচ্ছে যৌন জনন, অযৌন জনন, এই দুই রকমভাবে জনন করতে পারে। এইভাবে এরা যৌন অযৌন দুটোতেই এরা জনন করতে পারে। আর কিছু কিছু আছে যে অঙ্গজ জননও করে, যেমন প্ল্যানেরিয়া অঙ্গ জননও করে, পুনরুৎপাদন, যেটা তোমরা তো ক্লাস 10-এ পড়েছিলে যে প্ল্যানেরিয়ার কিছু অংশ কেটে দিলে কি হবে, ওটা আবার অটোমেটিকভাবে পুরো বডিটা তৈরি করবে, সেটা হচ্ছে সেটা ছিল প্ল্যানেরিয়া। তো এই কটা হচ্ছে চ্যাপ্টা ক্রিমির বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে ফাইলাম নিমাটোহেলমিনথিস বা অ্যাসকেলমেনথিস বা নিমাটোডা। নিমাটো হেলমিন নিমাটোহেলমিনথিস বা নিমাটোডা বা অ্যাসকেলমেনথিস।
বানানগুলো একটু বই দেখে নেবে, আমি তাড়াতাড়ি লেখার জন্য একটু হয়তো ভুলভাল হতে পারে। আচ্ছা, নিমাটোডা বা অ্যাস্কেলমেন্থিসের মধ্যে মানে হচ্ছে এদের মধ্যে মানে গোল টাইপের কৃমি থাকে, মানে এটাকে এদের এক্সাম্পল হচ্ছে মেনলি হচ্ছে গোল কৃমি, যেটা আমরা যেমন ছোটোবেলায় আমাদের মানে প্রত্যেকেরই হয়েছে হয়তো কৃমি, সেটা হচ্ছে গোল কৃমি। যেমন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটাও 12-এ খুব ইম্পর্টেন্ট, 12-এ প্রচুরবার এসছে পরীক্ষায়। তারপর হচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম যেটা ছিল উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, উচেরেরিয়া, এই সাইন্টিফিক নেমগুলো একটু জেনে রাখবে কারণ এগুলো আসবে। তারপর চোখে এক ধরনের পোকা হয় যেটাকে বলে লোয়া লোয়া, মানে পোকা বলতে আমরা আমরা নর্মালি পোকাই বলি, কিন্তু এটা হচ্ছে এক ধরনের হেলমিন, মানে একটা ক্রিমি টাইপের একটা মানে মানে জীব, মানে প্রাণী। তাহলে নিমাটোডার এক্সাম্পল কী কী হলো? একটা গোল কৃমি, একটা লোয়া লোয়া, একটা হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি। এটা কি, এদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এদের হচ্ছে দেহ নলাকার হতে হবে, মানে দেহ নলের মতো অংশ হবে, যেমন নর্মাল আমরা কৃমি যেটা দেখি। এটা ট্রিপ্লোব্লাস্টিক, একটু ট্রিকিভাবে মনে রাখতে হবে কারণ এরপর তো সবই ট্রিপ্লোব্লাস্টিক আসবে। এরা কি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, এবার কোনটা কি সেটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এদের মেল ফিমেল আলাদা থাকে, এই জন্য এদের জনন মানে সবসময় এই যৌনজনন দেখা যায় শুধুমাত্র, মানে মেল কৃমি আর ফিমেল কৃমি যেমন আলাদা হয়, এই জন্য এদের যৌনজননটা দেখা যায়। আর এদের এক ধরনের বিশেষ ধরনের রেচন অঙ্গ থাকে যেটাকে বলা হয় রেনেট। রেচন অঙ্গ হচ্ছে রেনেট, মানে এক ধরনের কোষ থাকে যার মাধ্যমে এটা রেচন ক্রিয়া করে। আর স্নায়ুতন্ত্র দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে নিমাটোডা বা অ্যাস্কেলমেন্থিসের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আর একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এদের সিডোসিলোমেট থাকে। সিডোসিলোম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তো সিডোসিলোম জিনিসটা কি সেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে পর্দাবিহীন কোষ সংজ্ঞানু থাকে, সেটা হচ্ছে সিডোসিলোম। তো তোমরা এর আগে ভিডিওতে গিয়ে এটা দেখে নাও, সিলোম কি, সিডোসিলোম কি, আর মানে সিলোমেট কি। তো এই জিনিসগুলো দেয় পরীক্ষায় যে কোনটা সিডোসিলোম উদাহরণ, মানে নিচের অপশনের মধ্যে কোনটা সিডোসিলোম আছে। এরপরে হচ্ছে ফাইলাম অ্যানেলিডা। আচ্ছা, অ্যানেলিডা মানে হচ্ছে আংটির মতো, মানে আংটির মতো বা অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। যেমন আমরা যদি কেঁচো দেখি, এটা আর একটু লম্বা হবে হয়তো, ওদের মধ্যে একটা খণ্ড খণ্ড, গোটা দেহতে খণ্ড খণ্ড থাকে, বহু খণ্ড থাকে। তো এটাকে বলা হয় মেটামেরিজম বা রিং লাইক স্ট্রাকচার। এই যে খণ্ড খণ্ড আছে ওই জন্য বলা হয় একে মেটামেরিজম। তো এর এক্সাম্পল হচ্ছে কেঁচো, কেন্ন, যোগ, যোগ বা কেন্ন। তো এদের সাইন্টিফিক নেমগুলো একটু পড়ে নেবে। কেঁচোর যেমন হচ্ছে ফেরিটিমা পোস্তুমা, আর জোঁকের হচ্ছে হিরুডিনারিয়া গ্রানুলোসা, আর নেরিস হচ্ছে কেন্নর। কেন্নর সাইন্টিফিক নেম হচ্ছে নেরিস। তো এবার হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ আংটির মতো খণ্ড নিয়ে গঠিত, আংটির মতো খণ্ড, মানে হচ্ছে মেটামেরিজম, মেটামেরিজম দেখা যায়, এটা ফার্স্ট বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এবং এদের মধ্যে হচ্ছে প্রকৃত সিলোম দেখা যায়, মানে সিলোম এখান থেকে শুরু হলো দেখা, মানে পুরোপুরি গহ্বর, মানে দেহ গহ্বর থাকে, মানে এদের এদের প্রথম থেকে শুরু হলো। এর আগে ছিল সিডোসিলোম। আর এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় হয়ে প্রতিসম, দ্বিপার্শ্বীয় এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। আর এদের হচ্ছে গোটা বডি থেকে এরা মানে শ্বসন করে, মানে বডি দিয়ে মানে শ্বাস গ্রহণ করে। আর এদের হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এই জিনিসগুলো একটু পড়বে। আর এদের জননাঙ্গ, এদের প্যারাকোডিয়া বা সিটা থাকে, গমনাঙ্গ, যেমন কেঁচোর গমনাঙ্গ সিটা বা প্যারাকোডিয়া বলা হয়, এদের হচ্ছে গমনাঙ্গ সিটা।
এটা মনে রাখবে, এদের মানে পায়ের মতো স্ট্রাকচারে তৈরি হয়। আর এদের যৌন জনন দেখা যায়, কারণ এটা যৌন দ্বিরূপতা, মানে এরা এক লিঙ্গ উভয় লিঙ্গ দুই রকম হয়। তো মানে ওই জন্য এদের দুই রকম শুধুমাত্র যৌন জনন দেখা যায়। তো এতগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। অ্যানিলিয়া থেকে খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। কেঁচোর বৈশিষ্ট্যগুলি লেখো বা নেরিসের বৈশিষ্ট্যগুলি লেখো। নেরিস, তোমাদের নেরিস নামটাই মনে রাখতে হবে, কারণ নেরিস নামটা দিয়ে পরীক্ষাটা দেয়। আর বা হতে দিতে পারে হচ্ছে মেটামরিজম কোন পর্বের প্রাণীর মধ্যে দেখা যায়, এই টাইপের কোশ্চেনগুলো দেয়। এরপরে হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা। আচ্ছা, আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিপদী প্রাণী। মানে এদের 3টে খণ্ড ভাগ থাকবে, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। এটা যদি মাথা হয়, এটা বুক, এটা পেট, মানে মস্তক, বক্ষ, উদর। যেমন যদি ধরো আরশোলা, তারপরে হচ্ছে মৌমাছি, মশা, মাছি, এইসবের এগুলো হচ্ছে এক্সাম্পল। আর সন্ধিপদ বলতে এদের যে পাগুলো থাকে প্রতিটা খণ্ড খণ্ড ভাগ থাকে, মানে প্রতিটা খণ্ড খণ্ডতে ভাগ থাকে এদের পাগুলো। ওই জন্য সন্ধিপদী, মানে সন্ধি মানে জয়েন্ট জয়েন্ট স্ট্রাকচার থাকে বলে এদের নাম দিয়েছে সন্ধিপদী বা আর্থ্রোপোডা নাম দেওয়া হয়েছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের সন্ধিলুপাঙ্গ থাকে, একটা সন্ধিপদী থেকে হচ্ছে সন্ধিলুপাঙ্গ, মানে পাগুলো তো থাকে। এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এদের হচ্ছে হিমশিল, মানে দেহ গহ্বরে থাকে হিমশিল দিয়ে ভরা থাকে। এদের সবুজ গ্রন্থি হচ্ছে রেচনাঙ্গ। রেচনাঙ্গ এগুলো বইয়ে ভালো করে দেওয়া আছে, বই থেকে একবার করে দেখে দেখে পড়বে, মানে মেন মেন বৈশিষ্ট্যগুলোই পড়বে, কারণ বেশি পড়ে লাভ নাই। এরা বুকলাং বা ট্রাকিয়া দিয়ে এরা শ্বাস গ্রহণ করে। আমি শর্টে লিখে দিচ্ছি। তাহলে কী হয়, সন্ধিলুপাঙ্গ থাকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, গোটা বডিতে হিমশিল থাকে, সবুজ গ্রন্থি হচ্ছে রেচনাঙ্গ, আর ট্রাকিয়া দিয়ে এরা শ্বাস গ্রহণ করে, এবং এদের মধ্যে যৌন জনন দেখা যায়। তাহলে কী কী এক্সাম্পল তো আগে বললাম, মশা, মাছি, প্রজাপতি সবই এর মধ্যে পড়বে, মৌমাছি, আরশোলা, এরা আর্থ্রোপোডা পর্বের মধ্যে পড়ে। আচ্ছা, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যেই পড়ে। আমরা চিংড়ি মাছ হয়তো বলে দিল চিংড়ি মাছের বৈশিষ্ট্য, তোমরা মাছের বৈশিষ্ট্য লিখে দেবে না। বা আরেকটা থাকে হচ্ছে সিলভার ফিশ। এই কোশ্চেনটা একবার এসেছিল, সিলভার ফিশের বৈশিষ্ট্য পরীক্ষায় এসেছিল। ফিশ বলতে অনেকে ফিশের মানে মাছের বৈশিষ্ট্য লিখে দিয়েছিল, কিন্তু মাথায় রাখবে সিলভার ফিশ মানে এখানে ফিশ বলতে সেই মাছ না, এখানে হচ্ছে সেই আর্থ্রোপোডা পড়ছে। তো এই টাইপের এক্সাম্পলগুলো ভালো তো মনে রাখবে, কারণ বাকিগুলো তোমরা সবাই জানো, তো ওই জন্য সেগুলো দেবে না। এই যে এক্সট্রা করে দেখবে একটা করে এক্সেপশনাল এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো ভালো মতো পড়বে, সেটা কোন পর্বের বৈশিষ্ট্য সেটা আসবে। তো সিলভার ফিশ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এরপরে আসছি মোলাস্কা। এরপরে হচ্ছে ফাইলাম মোলাস্কা। আচ্ছা, মোলাস্কা মানে হচ্ছে মানে নরম, মানে মোলাস্কার অর্থ হচ্ছে নরম। তো আগে এক্সাম্পলগুলো বলে দিই, তাহলে সেখান থেকে বৈশিষ্ট্যগুলো বলতে পারবে। মোলাস্কার এক্সাম্পল হচ্ছে শামুক। শামুক আবার দুই রকমের হয়, একটা হচ্ছে স্থল শামুক, একটা আপেল শামুক। আপেল শামুকের যদি হয় নাম হচ্ছে, সেটা নাম হচ্ছে পাইলা গ্লোবুসা নাম। আর স্থল শামুকের নাম সাইন্টিফিক, স্থল শামুকের যেটা হচ্ছে অ্যাকান্টিনা, এটা হচ্ছে সাইন্টিফিক নেম এদের। যে এসপি লিখেছে তাহলেই হবে। হয়তো কোশ্চেন দিলে পাইলা স্পেসিসের বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে কী লিখবে? তাহলে শামুকের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে বা মোলাস্কার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। শামুক হতে পারে, তারপরে হতে পারে অক্টোপাস হতে পারে। এগুলো হচ্ছে মোলাস্কার আন্ডারে পড়ে। এর বৈশিষ্ট্যগুলো কি? এরা মেনলি স্থল হতে পারে বা সামুদ্রিক হতে পারে বা জলে, মানে স্থল বা জলজ দুটোই হতে পারে। এরা হচ্ছে মেনলি টিপ্লোব্লাস্টিক। এদের মধ্যে এটা হচ্ছে সিলোমেট, মানে গহ্বর থাকে। আর এরা হচ্ছে অপ্রতিসম বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম, এগুলো হচ্ছে একটা করে বৈশিষ্ট্য। আর এদের হচ্ছে গোটা বডি ক্যালসিয়াম নির্মিত একটা খোলক দিয়ে ঢাকা থাকে, মানে ক্যালসিয়ামের খোলক থাকে। দেখো শামুকের দেখেছো বাইরে শক্ত আবরণ থাকে, আর অক্টোপাসেরও থাকে।
আর এদের গোটা বডি হচ্ছে ম্যান্টেল নামক পর্দাতে ঢাকা থাকে, ম্যান্টেল। আর এদের মাংসল পথ থাকে যার মাধ্যমে এরা হাঁটাচলা করতে পারে, এই জন্য এদের গমন অঙ্গ হচ্ছে বৃক্ক বা নেফ্রিডিয়া, রেচন অঙ্গ। বোজানাসের অঙ্গ মানে এগুলো হচ্ছে এদের মানে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে রেচন অঙ্গ হিসাবে কাজ করে। তাহলে কিছু কিছু প্রাণীতে বৃক্ক আছে, কিছু কিছু প্রাণীতে নেফ্রিডিয়া আছে, কিছু কিছু প্রাণীতে আছে কেবার, আর কিছু কিছু প্রাণীতে আছে বোজানাসের রেচন অঙ্গ, মানে এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। খাদ্য গ্রহণে সাহায্য করে র্যাডুলা। এই কটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে ইকানোডার্মাটা। তো এরপরও আসছে হচ্ছে ফাইলাম ইকানোডার্মাটা। ইকাইনোডার্মাটা, আচ্ছা ইকাইনোডার্ম মানে হচ্ছে কণ্টকময়, মানে সারা দেহে কাঁটা দিয়ে ঢাকা থাকবে। এরা হচ্ছে কণ্টক ত্বক প্রাণী। এদের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে মেনলি হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক, সামুদ্রিক, আর এদের হচ্ছে সিলোমেট এবং একলিঙ্গ। সিলোমেট মানে দেহ গহ্বর থাকে এবং একলিঙ্গ। তার আগে আমি এক্সাম্পলটা বলে দিই, এর এক্সাম্পল হচ্ছে তারা মাছ, তাহলে তোমরা বুঝতে পারবে কি। বা এছাড়াও আছে সমুদ্র শশা, এগুলো হচ্ছে ইকানোডার্মাটার মধ্যে পড়ে। তো তাহলে কি হলো, ট্রিপ্লোব্লাস্টিক, তারপরে হচ্ছে সামুদ্রিক, সিলোমেট এবং একলিঙ্গ। আচ্ছা, এবার হচ্ছে এদের বডিটা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল। রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে অরীয়ভাবে প্রতিসম, মানে এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ অবস্থা থাকে, কিন্তু লার্ভা অবস্থায় এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, এই পয়েন্টটা ভালো মতো মনে রাখবা, কারণ এদের লার্ভাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, এদের গোটা সারা দেহ কণ্টক মানে কাঁটা দিয়ে ঢাকা থাকে, ওই জন্য কণ্টক ত্বক বলা হয় এদের। আর এদের হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ক্যানাল মানে থাকে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, এটাও পয়েন্ট ইম্পর্টেন্ট, কারণ জল সংবহনতন্ত্র বলা হয় এটাকে। জল সংবহনতন্ত্র এদের মানে শুধুমাত্র এদেরই থাকে। আর এদের হচ্ছে ক্যালসিয়াম নির্মিত একটা মানে ক্যালসিয়াম কার্বনেট নিয়ে একটা অন্তঃকঙ্কাল গঠিত হয়, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এদের অন্তঃকঙ্কাল গঠিত হয়। এই কটা বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে মেনলি, এখান থেকে আসবে। আর এদের এক্সাম্পল তো বললাম, এখানে আমাদের এক্সাম্পল হচ্ছে তারা মাছ এবং সমুদ্র শশা। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে অমরদণ্ডের হচ্ছে হেমিকটাটা, ফাইলাম হেমিকটাটা। আচ্ছা, এখানে হেমি নাম শুনেই হয়তো বুঝতে পারছো মানে হচ্ছে অর্ধ, হেমি মানে হচ্ছে হাফ। আচ্ছা, কর্ডেট মানে এখানে কর্ডাটা মানে যেটা বলতে গেছে মানে কর্ডাটা হচ্ছে হাফ কর্ডেট আছে, কিন্তু মানে প্রথম দিকে এই মানে এরকম নামকরণ হওয়ার কারণ হচ্ছে এদেরকে প্রথমে কর্ডাটাতে ফেলা হয়েছিল, কর্ডাটা ক্লাসিফিকেশনে, কিন্তু দেখা যায় যে এদের অমেরুদণ্ডীর সাথে প্রচণ্ড মিল আছে, ওই জন্য এদেরকে লাস্টে অমেরুদণ্ডীর সাথে ক্লাসিফিকেশনে রেখে দেওয়া হয়, কিন্তু নামটা সে আগের নামটা রেখে দেওয়া হয় হেমিকর্ডাটা। যেমন এর এক্সাম্পল হচ্ছে ব্যালানোগ্লসাস, এই নামটা একবার দেখে নেবে, ব্যালানো, GLOSUS, ব্যালানোগ্লসাস স্পিসিস। এটা হচ্ছে এই একটা কেঁচোর টাইপের মতো দেখতে হয়, কিন্তু মানে একদম সরু, মানে জলজ থাকে এরা, মানে জলজ থাকে। মানে এদের প্রথমে ধরা হয়েছিল এদের মানে মেরুদণ্ড আছে, কিন্তু এদের পরে রিসার্চ করে দেখা যায় যে না, এদের মেরুদণ্ড একদমই নেই, তো ওই জন্য পরে একে অমেরুদণ্ডের মধ্যে রাখা হয়েছিল। তো এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আগে পড়তে হবে। এটা মেনলি হচ্ছে সামুদ্রিক। আর এদের গোটা শরীর তিন ভাগে বিভক্ত হয়, মানে একটা হচ্ছে প্রোবোসিস মানে যেটা মুখ, প্রোবোসিস মানে হচ্ছে মুখ, আর তারপরে হচ্ছে কলার মানে হচ্ছে গলা, আর ট্রাঙ্ক মানে হচ্ছে দেহ। এই তিনটে ভাগে বিভক্ত থাকে এদের দেহ। আর এদের হচ্ছে গলবিলীয় ফুলকা থাকে, মানে মাছের মতো, যেটা হচ্ছে গলবিলীয় মানে মাছের যেমন ফুলকা থাকে সেরকম, মানে এখান থেকে মাছ অ্যাডাপ্টার হচ্ছে মানে বিবর্তন হচ্ছে, ওই জন্য এদের মধ্যে গলবিলীয় ফুলকা দেখা যায়।
আর আচ্ছা, এদের দেহ হচ্ছে সিলোমযুক্ত হয়, সিলোমযুক্ত, এবং হচ্ছে কোনো কঙ্কাল থাকে না, মানে কোনো কঙ্কালবিহীন, কঙ্কালবিহীন একটা দেহ, মানে কেঁচো টাইপের মতো দেখতে হয়। তো এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে। তো পরীক্ষায় মেনলি এসছে মোলাস্কা, ইকানোডার্মাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, এই টাইপের বৈশিষ্ট্যগুলো এসছে। তো তোমরা এই বৈশিষ্ট্যগুলো একটু একটু করে মনে রাখো, দেখবে মোটামুটি সবগুলো বৈশিষ্ট্যই একই একই জিনিসগুলো আছে, কারণ একটু একটু আপডেট হয়ে হয়ে আসছে, কোনটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কোনটা যৌনজনন, কোনটা অযৌনজনন, কোনটা রেচনাঙ্গ কী, এই টাইপেরগুলো মুখস্থ করলেই এটা হয়ে যাবে। তো পরীক্ষায় এটা এই 10টার মধ্যে মানে আসেই কমন। তো কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, এর আগের বছরের কোশ্চেন যদি থাকে বইয়ের পিছন দিকে দেখবে, সাতটা বইয়ের পিছন দিকে আছে বা ছায়া প্রকাশনের বইয়ের পিছন দিকে আছে, কোশ্চেনগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কী কী কোশ্চেন টাইপের আসতে পারে অ্যানিমাল কিংডম থেকে। আর ঠিক আছে, এতটাকে পড়ো। আর না হলে এর পরের ভিডিওতে আমি কোশ্চেনগুলো দেবো, মানে নেক্সট টাইম পুরো অ্যানিমাল কিংডম পড়ে দিই, তারপরে কোশ্চেনগুলো দেবো।